এক রাজা তার লাঠি দাঁড়ায় না, তাই সে তার রানীকে খুশি করতে পারে না। আর সেই রাজার একটি মেয়ে আছে, সে এখন যৌবনে পা দিয়েছে, আর সে তার যৌবনের জ্বালা কিছুতেই মেটাতে পারছে না। আর রাজার অল্প বয়সী বিধবা বোন ছিল, তার যৌবনের জ্বালা রাজা কোনোদিনও বুঝতে পারে না, তাই তারও বিয়ে দেয় না। আর সে যৌবনের জ্বালা মেটাতে এমন একটা কাজ করে বসে, যার ফলে রাজার পরিবার শেষ হয়ে যায়। হঠাৎ করে অজানা পশু রাজ্যের যুবতী মেয়েদের জঙ্গলে নিয়ে মেরে ফেলছে। পরে রাজবাড়িতে একজন শিকারীর আবির্ভাব হয়। তারপর রাজবাড়ির রাজার বউ ও মেয়েকে শিকারী কিভাবে তা শিকার করে তা জানতে পুরো মুভিটি দেখুন। মুভির শুরুতে আমরা দেখি গ্রামের কতগুলো লোক মশাল হাতে নিয়ে কালী নামে এক মেয়েকে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। তখন একটা লোক বলে, এখানে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। তখন সেখানে লোকটা মেয়েটাকে দেখে বলে, এ তো আমার মেয়ে কালী, বলে কান্না করতে থাকে। কালীর শরীরে এমনভাবে ক্ষত হয়েছে যে দেখে মনে হচ্ছে কোনো একটা হিংস্র পশু তাকে আক্রমণ করছিল। মেয়েকে দেখে কালীর বাবা খুব কান্না করতে থাকে। এদিকে ঘরের মধ্যে রানী সরলা রাজার লাঠি দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু রাজার লাঠি কিছুতেই দাঁড়াচ্ছে না। তখন রাজার লাঠি না জেগে ওঠায় রানীর খুব ঘুম পাচ্ছিল, তা দেখে রাজা আবার খুব রাগ করে। আর তাদের এসব দৃশ্য আবার বিধবা বোন মহুয়া দরজার ওপাশ থেকে আড়ি পেতে শুনছিল। রাজা রানীকে বলে, আজকাল দেখি তোমার খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে। রানী বলে, আপনার লাঠি তো সবসময় ঘুমাই থাকে, তাই আমার খুব ঘুম পেয়ে যায়। রাজা বলে, মুখ সামলে কথা বলো। রানী বলে, আপনার লাঠি যদি কাজ করতো তাহলে আমার মুখ এমনিতে বন্ধ হয়ে যেত। এই বলে রানী শুয়ে পড়ে, আর দরজার বাইরে মহুয়া খুব খুশি হয়। রাজা আর একটি রোগ ছিল, তার হাত কাঁপে, আর এসবের জন্য রাজা মন খারাপ হয়ে থাকে। এরপর মহুয়া দরজার বাইরে সরকার মশাইকে আসতে দেখে সেখান থেকে চলে যায়। এরপর সরকার মশাই রাজা মশাইকে ডাকতে থাকে। রাজা মশাই বাইরে এলে তখন কালীর বাবা বলে, হুজুর, জঙ্গলে পশুটা দিন দিন মানুষ খেকে হয়ে উঠছে। কয়েকদিন আগে একটা ছাগল নিয়ে মেরে ফেলছিল, আর আজকে আমার মেয়েটাকে নিয়ে মেরে ফেলছে। এই কথা বলে কান্না করতে থাকে। আর রাজা বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের সবাইকে বাঁচানোর দায়িত্ব আমার। রাত হলে কেউ ঘর থেকে বাইরে বের হবা না, আর যুবতী মেয়েদের খেয়াল রাখবা। তখন কালীর বাবা বলে, হুজুর, আপনি তো আমাদের মালিক, বলে কান্না করতে থাকে। রাজা বলে, দুশ্চিন্তা করো না, আমি তো আছি, তাই না? এই বলে হাত উপরে উঠালে তার হাত কাঁপতে শুরু করে। তা দেখে তখন সরকার মশাই বলে, আমরা দেখছি কি ব্যবস্থা করা যায়। এই বলে গ্রামবাসীদের সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম শর্মিলা। শর্মিলা হলো রাজার মেয়ে। শর্মিলা দুধের বাটি নিয়ে রাজলক্ষ্মীকে খুঁজছে। রাজলক্ষ্মী হচ্ছে তার পোষা বিড়ালের নাম। রাজলক্ষ্মীকে খুঁজতে খুঁজতে নিচের দিক তাকায়, তখন শর্মিলার দেখে সেখানে একটা যুবক অর্ধনগ্ন হয়ে গোসল করছে। এটা শর্মিলা দেখতে থাকে। শর্মিলার বয়স 17 বছর, যৌবনে পা দিয়েছে। সে ছেলেটিকে দেখতেই থাকে। দেখতে দেখতে এক সময় উত্তেজিত হয়ে শর্মিলা গর্তে হাতের কাজ শুরু করে দেয়। হাতের কাজ করার সময় তার দুধের বাটি থেকে দুধ পড়ে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। পিনি কুটে গেলে যা হয়, সে ছেলেটিকে দেখছে আর হাত দিয়ে কাজ চালাচ্ছে। তখন সেখানে মহুয়া চলে আসে আর শর্মিলাকে পিছন দিক থেকে ডেকে বলে, শর্মিলা, তুমি এখানে কি করছো? শর্মিলা তখন ভয় পেয়ে যায়। আর তখন মহুয়া এসে নিচের দিকে তাকালে ছেলেটিকে দেখতে পায়, আর সে বিষয়টা বুঝতে পেরে ছেলেটিকে সেখান থেকে চলে যেতে বলে, আর এখানে আসতে নিষেধ করে দেয়। ছেলেটি বুঝতে পারলো না কেন তাকে নিষেধ করলো। এরপর শর্মিলাকে বলে, তোর শরীরে এখন অনেক চাহিদা হয়েছে, তাই না? দাদাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে, না হলে কবে যে এই পরিবারের মুখ পোড়াবি তার ঠিক নেই। শর্মিলা সেখান থেকে যেতে চাইলে মহুয়া তাকে বলে, পরের বার যদি এসব করতে দেখি তাহলে দাদাকে সব বলে। বুঝতে পারছিস খুকি? শর্মিলা বলে, হ্যাঁ, আর ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজার কাছে কবিরাজ মশাই আসে। রাজা বলে, এই রোগের কি কোনো ওষুধ নেই? তখন কবিরাজ মশাই চুপ করে থাকে। তখন রাজা বলে, কবিরাজ মশাই চুপ করে থাকবেন না, আপনি কি রোগ ধরতে পারছেন? কিছু তো বলুন। রাজা মশাই, আপনার একটি রোগ আবার ধরা পড়েছে।
তখন রাজা বলে, এই রোগ কাটানোর উপায় কি? তখন কবিরাজ বলে, আপনাকে জঙ্গলে গিয়ে শিকার করতে হবে আর রাতে দুধের সাথে মধু মিশিয়ে খেতে হবে। আগে ঘরে বাঁধন, পরে জঙ্গলে গিয়ে শিকার করবেন। একথা শুনে রাজা খুব অবাক হয়। অন্যদিকে মহুয়া রানীকে বলে, বৌদি, শর্মিলার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। রানী বলে, শর্মিলা তো এখনো একটা বাচ্চা মেয়ে। মহুয়া শর্মিলার চুল টেনে বলে, একটা বাচ্চা মেয়ে? আর শর্মিলা কানের কাছে গিয়ে বলে, কিরে, সব বলে দেব নাকি? শর্মিলা ভয়ে ভয়ে বলে, না। রানী বলে, ওর বিয়ের বয়স হলে ঠিক বিয়ে দেওয়া হবে। মহুয়া বলে, এই বয়সে তো আমার বিয়ে হয়ে গিয়েছিল। রানী বলে, তাই তো তোর কপালে সুখ জুটল না। একথা শুনে মহুয়ার মনটা খারাপ হয়ে যায়। এদিকে রাজার শিকারে যাওয়ার আগে বন্দুক চালানোর প্রশিক্ষণ করছিল, কিন্তু রাজা একটি গুলিও বন্দুকে ঢোকাতে পারছে না, আবার নিশানা লাগাতেও পারে না। রাজা বন্দুকের মধ্যে যখন গুলি ভরে তখন তার হাত কাঁপতে থাকে। তা দেখে সরকার মশাই বলে, রাজা মশাই, একটা কথা বলি, আপনি রাগ করবেন না তো? রাজা বলে, কি কথা বলো? সরকার মশাই বলে, আপনি যদি চান তাহলে কলকাতা থেকে একজন পেশাদার শিকারী ভাড়া করে নিয়ে আসতে পারি। রাজা মশাই রেগে গিয়ে বলেন, সরকার মশাই, আপনার পূর্বপুরুষ আগে যে কাজ করে গেছে আপনিও তো সেই কাজ করছেন, তাই না? সরকার মশাই বলে, হ্যাঁ। রাজা বলে, তেমনি আমার পূর্বপুরুষ যেভাবে জঙ্গলে গিয়ে শিকার করছে আমিও সেইভাবে শিকার করব। এই হিংস্র পশুর মৃত্যু আমার হাতেই আছে। এই বলে আবার নিশানা করলে আবারও ব্যর্থ হয়। এবার রাজা শান্ত হয়ে বলে, সরকার মশাই, শিকারিটা কোথা থেকে নিয়ে আসবেন? এরপরে দৃশ্য পরিবর্তন হয়। রানী আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জা করছিল। তখনই সেখানে রাজা এসে বলে, তোমাকে যেটা দিয়েছিলাম কি তুমি পড়ছো? রানী বলে, আজকাল ইচ্ছা করে না। রাজা বলে, তুমি চাইলে এখনই তোমায় সুখ দিতে পারি। এই বলে পিঠে নিষাদ দেয়। তখন রানী তাকে বলে, ছাড়ো এখন, না হলে কেউ দেখে ফেলবে। রাজা বলে, ভয় পাচ্ছ নাকি? রানী বলে, তুমি তো দেখানোর মতন কিছুই করতে পারো না। তখন রাজা কিছু বলতে পারে না। রানী বলে, আমার কথা বাদ দাও, তোমার মেয়ের কথা ভাবো। আমাদের মেয়ের তো এখন বিয়ের বয়স হয়েছে। আপনি তো একজন ভালো স্বামী হতে পারলেন না, একজন ভালো বাবা হয়ে দেখান। এই বলে রানী সেখান থেকে চলে যায়। এসব শুনে রাজা নিজের অক্ষমতার কথা ভেবে খুব কষ্ট পায়। এরপর রাজার কাছে তার মেয়ে শর্মিলা আছে। এসে বলে, বাবা, সবাই মেলায় যাচ্ছে, আমিও মেলায় যাব। তখন রাজা বলে, তুমি জানো না গ্রামে কি পরিস্থিতি, পশুটা যাকে পাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে। তখন শর্মিলা রাগ করে। তখন রাজা বলে, তোমাকে কোনো কিছুতে কোনোদিন আমি বারণ করছি, কিন্তু আজ তুমি মেলায় যাবে না। আজ সরকার মশাই তোমার বিয়ের জন্য ছেলে দেখতে গিয়েছে। আর বিয়ের কথা শুনে শর্মিলা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। রাতে শর্মিলা পিনিক ওঠানোর জন্য বই পড়ে অর্ধনগ্ন ছেলেটার কথা ভাবতে থাকে। একসময় গাড়ি স্টার্ট হয়ে যায় আর গাড়ি চালানো শুরু করে। আর এসব আবার মহুয়া দরজার বাইরে থেকে শব্দ শুনে মজা নেয়। সকালবেলা মহুয়া মন খারাপ করে দাঁড়িয়েছিল। এরপর ভাত খাওয়ার সময় শারীরিক চাহিদার কথা ভেবে ভাত খায় না আর ভাতের থালাকে দূরে সরিয়ে দেয়। সকালবেলা রাজবাড়িতে একটা লোক আসে। তাকে দেখে সরকার মশাই সবাইকে বলে, কলকাতা থেকে রাইটার মশাই এসেছে, সবাই এখান থেকে চলে যাও। ছেলেটির নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থ বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি রাইটার্স না, আমি একজন শিকারী। সরকার মশাই বলে, আমি জানি, কিন্তু তুমি এখন চুপ করো। আসলে সিদ্ধার্থ একজন পেশাদারী শিকারী। সরকার মশাই বলে, গ্রামের লোকদের এটা জানাতে চায় না, কারণ একজন বাইরে থেকে এসে জঙ্গলের মধ্যে শিকার করলে তাতে রাজা এবং রাজ্যের অসম্মান হবে। রাজার পূর্বপুরুষরা একজন দক্ষ শিকারী ছিলেন। সিদ্ধার্থ তখন বলে, রাজা কেমন শিকারী? তখন সেখানে রানী আসে আর বলে, রাজা তো কোনো কিছু শিকার করতে পারে না। তারপর রানী সিদ্ধার্থের গায়ে হাত দিয়ে বলে, তুমি সেই শিকারী যে রাজার সম্মান বাঁচাতে এসেছো? রানী বলে, জঙ্গলে একটা বাঘিনী শিকার করলে হবে না, এখানে অনেকগুলো বাঘিনী রয়েছে। তখন সরকার মশাই বলে, রানীমা, রাজামশাই ওনাকে ডেকেছেন। তখন রানী বলে, ইনি আমাদের অতিথি, তার দিকে লক্ষ্য রাখবেন। এই বলে রানী চলে যায়। সিদ্ধার্থ ঘুরে রানীকে দেখতে থাকে। রানীও পিছন ঘুরে সিদ্ধার্থের দিকে তাকায়। সরকার মশাই সবকিছু বুঝতে পেরেছে, তাই চুপ করে থাকে। এরপরের দৃশ্য পরিবর্তন হয়।
সিদ্ধার্থ খালি গায়ে জামা পরিবর্তন করছিল, তখনই সেখানে মহুয়া আসে। মহুয়া তাকে দেখে লজ্জা পেয়ে যায়। তারপর বলে, আপনি এখানে যে কাজ করতে এসেছেন সেই কাজ করবেন। সিদ্ধার্থ বলে, আমি কি কাজ করতে এখানে এসেছি আপনি কি জানেন নাকি? আপনার মনে অন্য কিছু চলছে? তা শুনে মহুয়া চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপরে সিদ্ধার্থ রাজার সাথে দেখা করে আর বলে, আমি জানতে পেরেছি জঙ্গলে ভয়ঙ্কর পশু থাকে। রাজামশাই বলে, তোমার পিছনে যে মাথাটি দেখছো পশুটি আমি গুলি করে মারছি। তা শুনে সিদ্ধার্থ বলে, চিন্তা করবেন না, আমি একদিনের মধ্যে তাকে শিকার করে ফেলবো। মশাই বলে, আমি তোমাকে ভাড়া করছি এখানে শিকার করার জন্য নয়, তুমি শুধু আমাকে পাহারা দেবে, শিকার তো করবো আমি। এদিকে শর্মিলা সিদ্ধার্থর রুমে আসে আর তার জামার ঘ্রাণ নিতে থাকে। সে এখন যৌবত একটা মেয়ে, তার কাছে পরপুরুষের ঘ্রাণ একটা নেশা ধরিয়ে দিবে। যাই হোক, রাতে রাজা ও সিদ্ধার্থ পশু শিকার করতে যায়। সিদ্ধার্থ পশুর আওয়াজ শুনে রাজাকে ডাকতে গিয়ে দেখে রাজা নাক ডেকে ঘুমাচ্ছে। রাতে শর্মিলা সিদ্ধার্থর ঘরে গিয়ে তাকে ডাকতে থাকে। সিদ্ধার্থ তাকে দেয়ালে চেপে ধরে আর সিদ্ধার্থ স্পর্শ পেয়ে শর্মিলার শরীরে চাহিদা দ্বিগুণ হতে থাকে। সিদ্ধার্থ বলে, রাজামশাই কি আমাকে এই বাঘিনী শিকার করতে এনেছে? আর আপনি কি সেই বাঘিনী নাকি? শর্মিলা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা দুজন গাড়ি স্টার্ট দিতে থাকে। পিনিক উঠে গেলে তারা এক পর্যায়ে সিদ্ধার্থ শর্মিলাকে খাটে নিয়ে আসে আর গাড়ি চালাতে শুরু করে দেয়। পরের দিন রাতে রাজা একটি ওষুধ নিয়ে আসে আর বলে, এই দেখো রানী, কি আনছি। রানী বলে, দেখলে কি কাজ হবে? এখন আমার মুড নেই, আমার কাজ আছে। রাজা বলে, আমি তো রাতে শিকার করতে যাই। রানী বলে, যে ঘরে শিকার করতে পারে না সে আবার জঙ্গলে গিয়ে কি শিকার করবে? এই কথা শুনে রাজা রাগ দেখালে রানী বলে, বরং এই রাগ যদি তুমি খাটে দেখাতে পারতে তাহলে এই ওষুধের দরকার পড়তো না। আর ঘরে একজন অতিথি আছে, সেই কথাটা মাথায় রাখবেন। কেউ যদি আপনার দুর্বলতার কথা জেনে যায় তাহলে রাজ্যের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবেন? এই বলে সেখান থেকে রানী চলে যেতে থাকলে তখন রাজা রানীকে থামিয়ে দিয়ে বলে, ঠিক বলছো, ঘরে একজন অতিথি আছে, নারীদের কিছু হলে কিন্তু গ্রামের সবাই জেনে যাবে। এরপর রানী সিদ্ধার্থের জন্য খাবার নিয়ে আসে। সিদ্ধার্থ যখন খাবার খেতে যাবে তখন রানী ইচ্ছা করে বুকের কাপড়টা সরিয়ে দেয় আর সিদ্ধার্থের নজর সেদিকে চলে যায়, কেননা সে একজন তো পুরুষ। তখন রানী বলে, পছন্দ হয়েছে? সিদ্ধার্থ অবাক হয়ে যায়। রানী বলে, খাবারের কথা বলছি। সিদ্ধার্থ কিছু বলতে যাবে তখন সেখানে মহুয়া চলে আসে। এসে বলে, বৌদি, দাদা ডাকছে, আপনার যদি খাবারটি পছন্দ হয় তাহলে আমাকে বলবেন। এখন সরাসরি ইঙ্গিত দিল। রানী চলে যাওয়ার পর মহুয়া সেখান থেকে চলে যেতে চাইলে সিদ্ধার্থ বলে, আমি এত খাবার খেতে পারবো না, আপনি কি আমার সাথে শেয়ার করবেন? মহুয়া বলে, আমি বিধবা, এগুলো খেতে পারবো না। সিদ্ধার্থ বলে, আমি কাউকে বলবো না। মহুয়া বলে, আপনি ভুল চিন্তা করছেন। সিদ্ধার্থ বলে, আপনি খাবারের কথা বলতে পারেন বা অন্য কিছু। তা শুনে মহুয়া সেখান থেকে চলে যায়। রাতে রাজা ও সিদ্ধার্থ আবার শিকার করতে যায়। একটু রাত হতে রাজা আবার ঘুমিয়ে পড়ে আর তখন সিদ্ধার্থ রাজাকে জ্বালাতে ছাড়ে না। এরপর থেকে সিদ্ধার্থ এবং শর্মিলা প্রতিদিন হাডুডু খেলা করে। খেলা শেষে শর্মিলা সিদ্ধার্থকে একটি চিঠি দেয়। সিদ্ধার্থ বলে, এখনই পড়তে হবে, না পড়লে হবে না। এই বলে চিঠিটা পাশে রেখে দেয়। তখন সেখানে মহুয়া চলে আসে। মহুয়া বলে, এখানে কি করছিস শর্মিলা? সিদ্ধার্থ বলে, আমি ওকে বাঘ শিকার করা শিখাচ্ছিলাম। কেন, আপনার কি মনে হচ্ছে? মহুয়া শর্মিলাকে এখান থেকে চলে যেতে বলে। শর্মিলা চলে গেলে মহুয়া বলে, এই ব্যাপারটা দাদাকে বলতে হবে, তাহলে দাদা তোমাকে গুলি করে মেরে দেবে। সিদ্ধার্থ বলে, তোমার দাদা তো বন্দুকে গুলি ভরতে পারে না, সে কিভাবে গুলি করে আমাকে মারবে? সিদ্ধার্থ বলে, আমি এখনো অনেক বাঘিনী শিকার করতে পারবো। তা শুনে মহুয়া সিদ্ধার্থকে চর মারতে যায়। তখনই হাত ধরে নেয় আর বলে, আমি এই যুগের ছেলে, আমি কোনো নিয়ম মানি না। মহুয়া সিদ্ধার্থকে তার হাত ছেড়ে দিতে বললে তার হাত ছেড়ে দিয়ে বলে, আমার চোখে তুমি নারী, তোমার শারীরিক চাহিদা আছে, তোমার শারীরিক চাহিদা পূরণ করার অধিকার আছে। তুমি বিধবা তো কি হয়েছে, তোমার নতুন করে স্বপ্ন দেখার অধিকার আছে। মহুয়া চুপ করে থাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়।
এদিকে সরকার মশাই রাজা মশাইকে একটা বুদ্ধি দেয়। রাতে ঘরে শিকার করবেন আর সিদ্ধার্থ রাতে জঙ্গলে শিকার করবে। সিদ্ধার্থ জঙ্গলে শিকার করে ফেললে তখন রাজা সেখানে গিয়ে হাজির হবে। তাহলে ঘর এবং বাইরে সব জায়গায় ঠিক থাকবে। প্ল্যান অনুযায়ী রাজা রানীর জন্য গোলাপ নিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে শিকার করার জন্য সিদ্ধার্থ জঙ্গলে চলে আসে। অন্যদিকে শর্মিলা সিদ্ধার্থের জন্য চিঠি লিখে। এক পুরুষের জন্য মা ও মেয়ে পাগল। যাই হোক, আর সিদ্ধার্থ সঙ্গে একজন পাহারাদারকে পাঠানো হয় যেন সিদ্ধার্থ শিকার করলে রাজাকে খবর দেওয়া হয়। কিন্তু রাত গভীর হতে সেই পাহারাদারটি ঘুমিয়ে যায় আর সিদ্ধার্থ বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে রানী রাজার কাছে চলে আসে। রাজা রানীকে গোলাপ ফুলটা দেয়। রানী গোলাপ ফুলটা নিয়ে রাজাকে এক গ্লাস দুধ দেয়। দুধ খেয়ে রানীকে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই রাজা অজ্ঞান হতে থাকে। রাজা বুঝতে পারে তাকে কিছু একটা খাওয়ানো হয়েছে। রাজার এমন অবস্থা দেখে রানী খুব হাসতে থাকে। আর সিদ্ধার্থ রুমে গিয়ে রানী শরীরে সব কাপড় গহনা খুলে শুয়ে সিদ্ধার্থের জন্য অপেক্ষা করতে থাকে। আর সিদ্ধার্থ বাড়ি এসে ঘরে গিয়ে রানীকে দেখতে পায়। রানী বলে, আমি জানি আপনি একজন শিকারী, আর জঙ্গলে শিকার বলতে কিছুই নেই, সব মানুষকে মেরে ফেলার ফন্দি। সিদ্ধার্থ বলে, রাজামশাই কোথায়? রানী বলে, শুধু আপনার জন্য আমি রাজামশাইকে একটু আফিম দিয়ে। রানী বলে, সকালবেলা তো আপনি চলে যাবেন, তার আগে আমাকে শিকার করে আমার ইচ্ছাটা পূরণ করে দেন। সিদ্ধার্থ এবার রানী গাড়ি স্টার্ট দিতে শুরু করে আর সুযোগ বুঝে গাড়ি চালানো শুরু করে। অনেক দিন পর শিকারীর কাছে রানী শিকার হয়ে চরম তৃপ্তি পাচ্ছিল। সিদ্ধার্থ সুযোগ বুঝে আফিমের থলিটা হাতে নিয়ে নেয় আর গাড়ি চালানো গতি বাড়িয়ে দিলে রানী হা করে উঠলে সিদ্ধার্থ থলিটা দিয়ে রানীর মুখে চেপে ধরে, যার ফলে রানীর নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। তারপর সিদ্ধার্থ রানীর সব গয়না কাপড় রাজার সব ধন সম্পদ নিয়ে একটা দরজার কাছে যায় আর কাউকে ডাকতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে শর্মিলা সিদ্ধার্থ রুমে এসে দেখে তার মা নগ্ন অবস্থায় সিদ্ধার্থ রুমে শুয়ে রয়েছে। তা থেকে শর্মিলা পুরো হুঁশ উড়ে যায়। বাইরে থেকে একটা আওয়াজ শুনে রাজার ঘুম ভেঙে যায়। রাজা দেখে তার মেয়ে শর্মিলা আত্মহত্যা করেছে। মেয়ের মৃত্যুতে রাজা বাকরুদ্ধ হয়ে যায়। আসলে শর্মিলা মনে করছিল তার ভালোবাসার মানুষের সাথে তার মা শারীরিক সম্পর্ক করছে। শর্মিলা সিদ্ধার্থকে প্রচণ্ড ভালোবাসতো, তাই সেদিনই চিঠিতে তার ভালোবাসার কথা লেখা ছিল। কিন্তু সিদ্ধার্থ সেই চিঠিটা পড়েনি, তাই আজকে সে তার মনের কথা বলতে এসেছে। আর তার মাকে উলঙ্গনী হয়ে সিদ্ধার্থর ঘরে শুয়ে থাকতে দেখে আবেগপ্রবণ হয়ে এই ভুলটি করে বসে। রাজামশাই মেয়ের এই অবস্থা দেখে খুব কান্না করতে থাকে। আর রানী সিদ্ধার্থর রুমে নগ্ন অবস্থায় মারা গিয়েছেন। তখন গল্পের মূল রহস্য সামনে আসে। রানীর গহনা পরে মহুয়া নতুন বউ সেজে বাড়ি থেকে চলে যেতে থাকে আর চারিদিকে তাকিয়ে হাসতে থাকে। তখন সিদ্ধার্থ তাকে বলে, তাড়াতাড়ি চলো। তার মানে আমরা বুঝতে পারি এটা ছিল মহুয়ার মাস্টার প্ল্যান। এই মুভি থেকে সমাজ এবং আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছে, মেয়েদের সঠিক বয়সে বিয়ে না দিলে শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ করতে না পেরে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সবার উচিত বিধবা নারীদের আবার নতুন জীবন উপহার দেওয়া, কারণ তাদেরও তো শারীরিক চাহিদা আছে। আর স্বামীর কাছে সুখ পেলে স্ত্রী পরকীয়া করবে না। গল্পটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন।